ম্যাক্সিমাম জনই লেখা পাঠিয়েছো, কিন্তু আমার মনে হচ্ছে অনেকেই পাঠাওনি। সো যারা পাঠাওনি তারা কিন্তু আলটিমেটলি নিজের ক্ষতি নিজে করছো। কারণ আমি বারংবার আগের দিনও বলেছি, আজও বলছি, এখানে তোমাকে নিজেকে লিখতে হবে। এখানে হলে তোমার হয়ে কেউ লিখে দেবে না, এবং টাইমিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিয়ার। কত শর্ট টাইমের মধ্যে তুমি রেলিভেন্ট লেখা লিখে আসতে পারবে, দ্যাট অনলি ম্যাটার্স। তো যারা যারা লিখে আমাকে পাঠালে এইমাত্র আমি ম্যাক্সিমাম জনেরই লেখা দেখলাম। এরপরে আমি রাতে ইন্ডিভিজুয়ালি সবার লেখাই আরেকবার করে দেখব, দেখে সবার সঙ্গে আলোচনা করব আরও, যে লেখাগুলো আরও কোথায় কি ইমপ্রুভ করা যায়, কিভাবে আরও বেটারমেন্ট হবে, কিভাবে লিখলে বেটার স্কোর হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগে যেটা বলার সেটা হচ্ছে, যারা লেখনি তারা কিন্তু সবার কাছে রিকোয়েস্ট, এটা লেখো, না লিখলে হবে না। আলটিমেটলি না লিখলে, প্র্যাকটিস যদি না করো, মনে করছো যে এখানে লিখছি না, হলে গিয়ে লিখতে পারবে না, মারাত্মক প্রবলেমে পড়ে যাবে। তো সবার কাছে রিকোয়েস্ট, আজকে যারা লিখতে পারোনি এনি হাউ, সামনের দিন থেকে অবশ্যই অবশ্যই লেখো। ওকে, তো যে লেখাটা আমি দিয়েছিলাম, এই লেখাটা মোটামুটি এত ইজি কোশ্চেনও আসবে বলে মনে হয় না। কিন্তু প্রথম দিন যেহেতু এই ব্যাচে অনেকেই আছে যারা, ম্যাক্সিমাম জনই এই ব্যাচে আছে যারা ক্লিয়ার করেছে এক্সাম, কিন্তু অনেকে আছে যারা এক্সামটা ক্লিয়ার করেনি, তারাও আছে। সেই জন্য আমি প্রথম দিনটা একটু ইজি এতে দিয়েছিলাম, এত ইজি কোশ্চেন পাবেও না পরীক্ষায় গিয়ে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে আজকে যেটা বলার, ট্রান্সলেশন অনেকে যা করেছো দেখলাম। আমি ওভারঅল সবার কথা বলছি, পরে আমি ওভারঅল সবার খাতা একটা দেখেছি, গ্রুম করেছি। ইন্ডিভিজুয়ালি আমি পরে রাতে চেক করে আরও সবাইকে ইনফরমেশন দেব। বাট যেটা বলার, অনেক ম্যাক্সিমাম জনেরই খাতা দেখলাম, সবার নয়, ম্যাক্সিমাম জনের যেটা দেখলাম, লেখার মধ্যে কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড করেছো। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড করার মতনই, এটাতে কোনো ভেরিয়েশন করার জায়গাই নেই, একদম ইজি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এরকম যদি কিছু লেখা আসে যেখানে, দেখো, ট্রান্সলেশন করার মানে কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড নয়। যদি ওয়ার্ড বাই ওয়ার্ড হতো তাহলে তুমি গুগল ট্রান্সলেট করলেই হয়ে যেত। ব্যাপারটা হচ্ছে, তোমাকে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আমরা যে কোনো অনুবাদ সাহিত্য পড়ি, একটা লেখাকেই দেখা যায় বিভিন্ন জন অনুবাদ করেছে, কিন্তু সবার বই সমানভাবে বিক্রি হয় না। অনুবাদ সাহিত্য সেগুলোই বিক্রি হয় যেগুলো প্রপার ওয়েতে ভাবানুবাদ হয়। তো সেই জায়গাটাকে আগে আনতে হবে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে তো আমি আজকে জাস্ট একটু ওভারভিউ করলাম যে সবার লেখার মোরাললেস কোয়ালিটি কী রয়েছে। সেকেন্ড যেটা বলার, প্রেসি, অনেকে দেখলাম প্রেসিতে টাইটেলই দাওনি। টাইটেল না দিলে প্রেসি দেখা হবে না, একদম কেটে দেওয়া হবে, কোনো নাম্বারই দেবে না। টাইটেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আসি প্রেসির কয়েকটা জায়গা আগে আমি আলোচনা করব ক্লাসে। সেটা হচ্ছে একদম বেসিক, যারা দীর্ঘদিন লিখছো তাদের জন্য নয়, তবু শুনলে কাজে লাগবে আরেকবার। প্রেসি মানে আমরা জানি যে কোনো কিছু সেন্ট্রাল আইডিয়া। প্রেসি মানে হচ্ছে একদম কোনো কিছুর সেন্ট্রাল আইডিয়া, যেটা বা এক কথায় বললে জিস্ট। অনেকে প্রেসির সাথে সামারিকে গুলিয়ে ফেলে, বাট নো,
সামারি হচ্ছে কোনো জিনিসের কোনো লেখার অ্যাব্রিজ ফর্ম, ব্রিফ ফর্ম, কনডেন্স ফর্ম। ওকে, বাট প্রেসি মানে হচ্ছে কোনো একটা লেখা আছে, তার সেন্ট্রাল আইডিয়াটা কি, সেটার মাধ্যমে কি ইন্ডিকেট করতে চাইছে, কোনো লেখার মাধ্যমে সেটার মাধ্যমে কি বোঝাতে চাইছে, সেটাই হচ্ছে প্রেসি। তো প্রেসি লিখতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এখানে এই পরীক্ষায় হয়তো তোমাকে ওই যেরকম পেজ দেওয়া হয় অন্যান্য পরীক্ষায় হয়তো সেটা দেওয়া হবে না। এবার এবছর আবার কি করবে সেটাও জানা নেই। বিভিন্ন পরীক্ষায় পিএসসি ক্লার্কশিপ বাদে ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে এরকম এক একটা খাঁচ কাটা কাটা দেওয়া হয় প্রেসি লেখার জন্য, খুব কাটা কাটা, যেখানে প্রতিটা এরকম 5টা করে ঘর থাকে এবং পাশে এরকম লেখা থাকে 5, 10, 15, 20, মানে এটা ওয়ার্ড কাউন্ট আর কি। আর ওপরে এরকম একটা জায়গা থাকে যেখানে টাইটেল কথাটা লিখতে হয়। যদি টাইটেল লেখা থাকে তো ভালো, নাহলে তোমাকে লিখতে হবে টাইটেল বলে বলে একটা হাইফেন দিয়ে টাইটেলটা লিখবে, আর তারপরে প্রত্যেকটা বক্সের মধ্যে একটা করে ওয়ার্ড। এবার এই পরীক্ষা আগের বছর ছিল না, এবছর কি করবে এখনো জানা নেই। তো প্রেসি লেখার যেটা মেন ফান্ডা সেটা হচ্ছে, প্রথমত মনে রাখতে হবে প্রেসি সবসময় 1/3 অফ দ্য প্যাসেজ লেখার চেষ্টা করবে। সবসময় পসিবল হয় না, সবসময় পসিবল হয় না এটা, বাট আমাকে চেষ্টা করতে হবে। আরে ক্লাস কটা থেকে কটায় জয়েন করছো? সেটা হচ্ছে 1/3 অফ দ্য প্যাসেজ। ওকে, এবার প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা আমরা পড়ার সময় আমাকে অতটা গোনার আমি টাইম পাবো না। ওকে, এতটা গোনার সময় পাবো না। তো কি করব, যে প্যাসেজটা দেওয়া থাকবে, ধরো ফর এক্সাম্পল একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটাকে আমাকে অত তো গুনতে পারবো না, সো জাস্ট একটু গুনে নেব খুব তাড়াতাড়ি যে এক একটা লাইনে কটা করে ওয়ার্ড লেখা আছে আর কটা লাইন আছে। হয়তো সাপোজ এক একটা লাইনে দেখা যাচ্ছে 10টা করে, আর একটু গুনে নিলাম দেখলাম হয়তো 13টা লাইন আছে, তাহলে এটা 130 ওয়ার্ডের। তাহলে 130 ওয়ার্ডের মানে আমার মোটামুটি একটা টার্গেট থাকবে, আমি 42, 43 ওয়ার্ড, 45 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করব। বোঝাতে পারলাম গল্পটা সবাইকে? তো ফার্স্ট অফ অল প্রেসি লেখার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে প্যাসেজের 1/3 হয়। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দ্যাট ইজ হাইলি ইম্পর্টেন্ট, এবং যেটা না লিখলে একদম নাম্বারই দেবে না, 0 বসিয়ে দেবে, সেটা হচ্ছে টাইটেল। প্রেসিতে ম্যান্ডেটরিলি টাইটেল মাস্ট, রাইট? টাইটেল কিন্তু লিখতেই হবে প্রেসিতে। আবারও বললাম, ওপরে যদি এরকম বক্স দেয় ভালো, যদি সিম্পল ওয়েতে যেরকম আগের বারে দিয়েছিল তাহলে জাস্ট টাইটেল বলে লিখবে, লিখে হাইফেন দিয়ে, আর টাইটেলের যে ওয়ার্ডগুলো ফার্স্ট, মানে প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারগুলো সেগুলো একটু বড় হাতের দেবে। আমি বুঝিয়ে দেবো লেখানোর সময়। এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি রুলস। নেক্সট যেগুলো সেগুলো আমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য অতটা ভাইটাল নয়, মোটামুটি মনে রাখতে পারলেই হবে। সেটা হচ্ছে প্রেসি, এগুলো ডব্লিউবিসিএস আরও বেশি কাজে লাগে বা মিসলেনিয়াসে। সেটা হচ্ছে প্রেসি সবসময় 3rd পার্সন ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, কারণ এখানে তোমাকে ওরাও জানে 1 ঘন্টায় আমার 6টা লেখা উইথ বেঙ্গলি, তো এমন কিছু হাইফাই প্রেসি দেবে না। 3rd পার্সন ল্যাঙ্গুয়েজে যদি কোথাও দেখো আই বা উই দিয়ে বলেছে, ন্যাচারালি 99% চান্স এখানে ওরকম দেবে না, বাট তবু যদি দেয় চেষ্টা করবে হি, সি এরকম দিয়ে লিখতে, বা দ্য অথর। এবার প্রেসির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একবারে কিন্তু পুরোপুরি লেখা মুশকিল। আমি আগের দিন ক্লাসে যে টাইম ডিভিশনটা আলোচনা করেছিলাম, যে মেনলি সবচেয়ে হাইলি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে টাইম ফ্যাক্টর এখানে। তো টাইম ফ্যাক্টর ইংলিশে আমি মেরে কেটে সময় পাবো 25 মিনিট। আজকে যে যারা যারা লিখলে তারা একটা আইডিয়া পেয়ে গেলে যে 25 মিনিটে মোটামুটি কি হতে পারে।
evaluate yourself whether you are in a condition to finish within 25 minutes or not. 25 মিনিটে শেষ করার মধ্যে ক্যাপাসিটি কি তোমার হয়েছে? যদি না হয় তাহলে লেগে পড়ো প্র্যাকটিস করতে, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো, হাতে স্পিড বাড়াতে হবে, কিচ্ছু করার নেই এখানে। দীর্ঘদিন আমরা কেউ লিখি না, সবাই লেখা থেকে আউট অফ টাচ। আজকে ফোনে টাইপ করি সবাই, কিন্তু এখানে কোনো উপায় নেই, এখানে হাতে স্পিড বাড়াতে হবে, লেখা স্পিড। তো 25 মিনিটের মধ্যে আবারও আমি আগের দিনের কথাটা একটু রিপিট করছি, ট্রান্সলেশন হচ্ছে গেম চেঞ্জার হয়ে যাবে। এটা কিন্তু ফুললি গেম চেঞ্জার হয়ে যাবে ট্রান্সলেশনটা। কেননা যারা খাতা দেখবে তারা কিন্তু ফার্স্ট অফ অল আগে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট সাইকোলজি এটাই যে সবাই ট্রান্সলেশনটাই আগে লিখবে, যেহেতু ওটাতে নাম্বারও বেশি থাকবে এবং টিচাররাও কিন্তু ফার্স্ট অফ অল ওটাই দেখবে। এবং আমরা একটা প্রভাব জানি, ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার্স। ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার্স। তোমার ক্ষেত্রেও তাই হয়, তুমি কারোর ফার্স্ট ইমপ্রেশন দেখো। তো ফার্স্ট ইমপ্রেশনের ট্রান্সলেশনটা যদি টিচারের পছন্দ না হয়, জেনারেলি কিন্তু বাকিগুলোতেও নাম্বার দেওয়াটা কমতে থাকবে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। তো সেক্ষেত্রে ট্রান্সলেশনটা আমাকে আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর প্রেসি লেখার ক্ষেত্রে এই 3টে নিয়ম মাস্ট মনে রাখতে হবে। আরেকটা জিনিস চেষ্টা করব, এখানেও অবশ্যই চেষ্টা করাটা দরকার, যেহেতু প্রেসিতে 25 নাম্বার, সেটা হচ্ছে চেষ্টা করব, নট সবসময় পসিবল হবে না, সেটা হচ্ছে নো ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। নো ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, except naming word. No word from the passage except naming word. নেমিং ওয়ার্ড মানে তো বুঝছি আমরা, আমি নাউন ফাউন লিখছি না। কেননা ধরো ফর এক্সাম্পল এডুকেশন নিয়ে কিছু দিয়েছে, তো এডুকেশন কথাটা তো আমাকে লিখতেই হবে। ডেমোক্রেসি রিলেটেড কিছু দিয়েছে, ডেমোক্রেসি ওয়ার্ডটা তো আমাকে নিতেই হবে। তো এই 4টে জিনিসই মনে রাখবে। আরও প্রেসির অনেক রুলস আছে, সঠিক প্রেসি লিখতে গেলে ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে আরও অনেক রুলস মানতে হয়, বাট সেগুলো এখানে ইররেলিভেন্ট। আমার এখন দরকার পিএসসি ক্লার্কশিপ। তো সেটার ক্ষেত্রে আজকে যারা যারা লিখলে, এইমাত্র লিখে পাঠিয়েছো, আমি সবার মোরাললেস সবার খাতা ইভ্যালুয়েট করেছি। আমরা আসি একটু আগে আলোচনাটায়, সেটা হচ্ছে আমি স্ক্রিন প্রেজেন্ট করছি না, একটু এ থেকেই দেখো, তোমরা প্রেজেন্ট করে দিলেও হয়তো। এটার ক্ষেত্রে কি টাইটেলটা কি মানে ওই ওয়ার্ড থেকে নিতে পারবো, মানে বডি ওয়ার্ড থেকে? না নেওয়াই ভালো। শ্রাবণী, তোমার ক্লিয়ার হয়েছে এক্সাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, অনেকজন আছে তো ভুলিয়ে গেছে কে কে বলেছিল। ফার্স্ট অফ অল ট্রান্সলেশনটা আসি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। বলছি ধরুন অ্যানসার পেপার যদি আমার বক্স বক্স করা থাকে, এবার যদি আমি তো লিখছি, ধরুন ধরুন আমার মনে হলো যে এই বক্স এই জায়গাটায় আউটপুটেই বা কোনো একটা ওয়ার্ড বা প্রেপোজিশন বসবে, আমি যদি একটা বক্সের মধ্যে দুটো ওয়ার্ডকে অ্যাডজাস্ট করাই, এটা দেবো না, কেটে দেবে না, বক্স এখানে দেবে না মনে হচ্ছে, ম্যাক্সিমাম চান্স বক্স দেবে না। আর যদি এ হয় তাহলে এখানে আর আলাদা করে লেখার সময়ও নেই, অত পারফেক্ট করতে হবে না।
আগের দিনই বলছিলাম, তোমাকে আগেও বলেছি, এত পারফেকশন এখানে দরকার নেই। এখানে ছোটখাটো মিস্টেক সবাই জানে, লিখতে গিয়ে একটু আধটু হবে, টিচাররাও মেনে নেবে, কিন্তু কমপ্লিট করতে হবে এনি হবে। ওকে, তো এই যে ট্রান্সলেশনটা, এটা একদমই ইজি জিনিস, সবাই মোটামুটি পেরেছো। এত সহজ পরীক্ষায় দেবেও না, সবাই জানি আমরা। কি বলছে দেখো, দৃঢ় ইচ্ছাশক্তি বিশিষ্ট মানুষ প্রায় সব কাজেই নিশ্চিত রূপে সাফল্য লাভ করে। তাহলে আমরা সিম্পল ওয়েতে লিখতে পারি, অনেকেই লিখেছো, আমরা ছোট করে নেব যে কোনো লেখা না, যখন বড় পাবো আগে আমাদের দেখতে হবে মেনলি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। বাংলা আর ইংরেজির মধ্যে তো এটাই তফাৎ। বাংলায়ও আগে সাবজেক্ট বসে, ভার্ব বসে, ইংরেজিতেও তাই। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, দৃঢ় ইচ্ছা শক্তি বিশিষ্ট মানুষ। আচ্ছা, আরেকটা কথা কিন্তু সবাইকে আমি আগের দিনও বলেছিলাম, আবারও রিপিট করছি আজকে, এটা অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে আমার পক্ষে সবারকে, যেটা সামনে অফলাইন ক্লাসে পসিবল যে সবাই নিজের মতো করে লিখছে, এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না। সো নিজের ভালোর জন্য ট্রান্সলেশন করতে গিয়ে নেভার এভার গুগল দেখো না, বিরাট বিপদে পড়ে যাবে। পরীক্ষা হলে জানা জিনিস মনে পড়বে না যদি একবার এই অভ্যেসটা হয়ে যায়। পাচ্ছ না, যে কোনোভাবে রিপ্লেস করার চেষ্টা করো। হ্যাঁ, এরকমও কি কোনো সময় আসতে পারে, ধরো বাই চান্স তুমি একটা ট্রান্সলেশন এসছে, পুরোটা লিখলে একটা জায়গায় একটুখানি আটকে যাচ্ছে, কোনো মতে ওয়ার্ডটা মাথায় আসছে না ওই টাইমটার জন্য, পরে মাথায় আসবে, তখন কি করব? সেরাম সময় গোঁজামিল দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। দরকার হলে ওর কাছাকাছি যে ওয়ার্ডটা মাথায় আসছে সেই ওয়ার্ডটা বসিয়ে দাও, কিন্তু সময় নষ্ট করো না। ওটা ভাবতে গিয়ে আমি 1 মিনিট হাঁ করে বসে রইলাম না, প্রেসিও লিখতে পারবো না, রিপোর্টও লিখতে পারবো না। 1 মিনিটের এখানে প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করবে। বোঝাতে পারলাম সবাইকে? গোঁজামিল দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে নি হবে। তো যেটা বলছি, দৃঢ় ইচ্ছা শক্তি বিশিষ্ট মানুষ প্রায় সব কাজে নিশ্চিত রূপে সাফল্য লাভ করে। সিম্পল, সাবজেক্টকে দৃঢ় ইচ্ছা শক্তি বিশিষ্ট মানুষ, সাফল্য লাভ করে ভার্ব, প্রায় সব কাজে নিশ্চিত রূপে অবজেক্ট। এভাবে ছোট ছোট করে ভাবো। তো দৃঢ় ইচ্ছা শক্তি বিশিষ্ট মানুষ কি বলতে পারি? অ্যান ইন্ডিভিজুয়াল বা পার্সনও বলতে পারি, কোনো সমস্যা নেই। An individual with a strong will কি বলতে পারি? is sure, দেখে নাও, সব কাজেই নিশ্চিত রূপে সাফল্য লাভ করে। তাহলে an individual with a strong will is sure to succeed, in almost all the work, he does। একদম সহজ করে, কোনো বেশি এক্সট্রা ওয়ার্ড কিচ্ছু দরকার নেই। স্যার, হ্যাঁ ডিটারমাইন পিপি হবে না? কোনো সমস্যা নেই, আমি এখানে ওয়ার্ডের খেলায় যাবই না। তোমাদের আগেকার ক্লাসে যেগুলো আমি দিই একটা ওয়ার্ডের জন্য 5টা 6টা করে সিনোয়েন্ট, তো এখানে ওসব ঝামেলাতেই যাব। এখানে আমাকে লিখতে হবে তাড়াতাড়ি, ওগুলো বিসিএস মিসলেনিয়াসের ক্লাসে। ওকে, তারপর কি বলছে? সে কখনোই নিরুৎসাহ হয় না, তাহলে কি বলতে পারি? he never becomes discouraged, in any way,
হি নেভার বিকামস ডিসকারেজড ইন এনি ওয়ে। বলতেই পারি কোনো সমস্যা নেই। পাস্ট ফর্মে লিখতে হবে না, পাস্ট ফর্ম কোথায় লিখছি? বিকামস লিখেছি তো, ইজ লিখেছি, কোথায় পাস্ট ফর্ম লিখলাম? ও আচ্ছা আচ্ছা। এটা পাস্ট ফর্ম পেলে কোত্থেকে? ওইটা ডিসকারেজ আরে বিকামস এর পরে বসেছে, বিকামস তো পজিটিভ ভার্ব, তো পজিটিভ ভার্বের পরে আমরা কি জানি? ভিত্রি বসে না? আমরা কি বলি? হি গট অ্যারেস্টেড, হি গট ম্যারিড বলি না? তো যে কোনো পজিটিভ ভার্বের পরে অলওয়েজ ভিত্রি ফর্ম বসে। এবার দেখো তুমি ডিসকারেজড এখানে লিখতে পারো, হি নেভার বিকাম ডিসকারেজড ইন এনি ওয়ে। যদি ডিসকারেজড কথাটা মাথায় না আসে, ডিসহার্টেন্ড লিখতে পারো, কোনো সমস্যা নেই, ডিসহার্টেন্ড লিখতে পারো, ডিসপিরিটেড লিখতে পারো, ডিমোরালাইজড লিখতে পারো। একটু ওয়ার্ড যারা পুরনো আছো তাদের জন্য বলছি, এগুলো নতুনদের জন্য একদমই নয়, বিশেষত যারা অনেকদিন প্র্যাকটিস করছো। ডিসকারেজড এর বদলে ডিসপিরিটেড লেখো, ডিসহার্টেন্ড লেখো। বুঝতে পারছো? তোমরা একটু ওয়ার্ডের খেলাগুলো দিও, বা সিম্পলি ডিপ্রেসডও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আসি নেক্সট। তারপরে কি বলছে? তার সামনে বাধা আসতে পারে, ব্যর্থতা তার পরিবেশকে মেঘাচ্ছন্ন করতে পারে, কিন্তু সে দৃঢ়ভাবে সবকিছু অবহেলা করে। তাহলে ছোট ছোট করে ভাবি, বড় লাইন ছোট করে নাও। তার সামনে বাধা আসতে পারে, বাধার ইংরেজি কি? অবস্টাকল বলতে পারি, হিন্ড্রেন্স বলতে পারি, তাই না? থোয়াট বলতে পারি, ডিফিকাল্টিস বলতে পারি, যে কোনো অনেক কিছু বলা যায়। ইম্পেডিমেন্ট বলতে পারি। তাহলে কি কি বললাম? ইম্পেডিমেন্ট, অবস্টাকল, হিন্ড্রেন্স, থোয়াট, ডিফিকাল্টিস। আমি লিখছি না। তো এই ওয়ার্ডগুলোকে আমরা বলতে পারি। তাহলে কি কি ডিফিকাল্টিস বলি? যে কোনো ওয়ার্ড যেটা তোমার খুশি সেটা দিও। তাহলে কি বলছে? তার সামনে বাধা আসতে পারে, তাহলে ডিফিকাল্টিস, বা তুমি ইম্পেডিমেন্টসও লিখতে পারো, বা অবস্টাকলসও লিখতে পারো। মে, হ্যাঁ আসতে পারে বলেছে, তাহলে মে ভার বানতে হবে। তাহলে ডিফিকাল্টিস মে অ্যাপিয়ার, তার সামনে বাধা আসতে পারে, ডিফিকাল্টিস মে অ্যাপিয়ার বিফোর হিম, কমা, দেন কি বলেছে? ব্যর্থতা তার পরিবেশকে মেঘাচ্ছন্ন করতে পারে। তাহলে ব্যর্থতার ইংরেজি কি বলতে পারি? সিম্পলি ফেলিওরই বলি। তাহলে ফেলিওর, আবার কে রে ভাই? তাহলে কি বলতে পারি? ফেলিওর মে, ডিফিকাল্টিস মে অ্যাপিয়ার বিফোর হিম। তারপরে কি বলতে পারি? ফেলিওর মে ক্লাউড, ফেলিওর মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, ফেলিওর মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, রাইট? মেঘাচ্ছন্ন করতে পারে, তাহলে এটাকে আমরা অ্যাজ এ ভার্ব হিসাবে ক্লাউডটা ব্যবহার করলাম। তারপরে কি বলছে? কিন্তু সে দৃঢ়ভাবে সবকিছু অবহেলা করে, কিন্তু সে দৃঢ়ভাবে সবকিছু অবহেলা করে। তাহলে কি বলতে পারি? বাট হি ফার্মলি, দৃঢ়ভাবে ইংরেজি কি? ফার্মলি, বাট হি ফার্মলি নেগলেক্টস দেম অল। এইখানে লেখার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে টেন্সের ব্যবহারটা যাতে সঠিক হয়, টেন্সের ব্যবহারটা যাতে সঠিক হয়, এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। যেমন আমরা ফার্স্ট কি লাইনটা কি পেলাম? ডিফিকাল্টিস মে অ্যাপিয়ার বিফোর হিম। তাহলে মেটা কি? মেটা হচ্ছে আমরা কি জানি? মোডাল ভার্ব। সো আফটার, তার পরে যে মেন ভার্বটা বসছে তার সাথে কোনো এস বা ইএস হওয়ার গল্প নেই, অনেকে ভুল করে ফেলে, বাট বি কেয়ারফুল। তারপরেরটা বলছে ফেলিওর মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, বাট হি ফার্মলি নেগলেক্টস দেম অল। সে সব কিছুকে দৃঢ়ভাবে অবহেলা করে।
লিখে নাও। ওকে, দেন আসি দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে। তাহলে কি বলবো? দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে। একটু টিচারের চোখে লাগাতে হবে। আমি আগের দিনও বলেছি, আজও বলছি, লেখার মধ্যে এমন একটু জিনিস আনতে হবে যেটা টিচারের চোখকে তোমার খাতায় ভাই অ্যাট্রাক্ট করবে। টিচার একসাথে হয়তো 1000 খাতা নিয়ে বসেছে, বাট কিছু কিছু কয়েকটা ওয়ার্ড একই জিনিস সবার খাতায় দেখছে, দেখতে দেখতে বোরিং হবেই হবে। বাট এমন তোমাকে কিছু লিখতে হবে যে ওয়ার্ডটা টিচারের চোখকে তোমার খাতায় অ্যাট্রাক্ট করবে। তাহলে কিছু কিছু জায়গায় যারা পুরনো স্টুডেন্ট আছো, বিশেষ করে আমি যেগুলো লিখিয়েছিলাম, যেটা আমি এক্ষুনি বললাম, ডিফিকাল্টিস ওয়ার্ডটার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, লাইক থোয়াট, ইম্পেডিমেন্ট, অবস্টাকল, হিন্ড্রেন্স, অনেক কিছু বলতে পারি। সেরকম একটু চেষ্টা করবে যাতে, বাট বেশি তার জন্য টাইম ওয়েস্ট করতে যেও না। এটা কিন্তু আমি পুরনো স্টুডেন্টদের জন্য বলছি, যারা দীর্ঘদিন প্র্যাকটিস করেছো। তাহলে এখানে বলছে কি, লাইনটা বলছে দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে। অনেকেই লিখেছো, দু একজন বলো কি লিখেছো লাইনটা, দু একজন বলো। আমি লিখেছি হি মুভ ফরওয়ার্ড উইথ ডিটারমিনেশন। এইটা কিন্তু 100 জনের মধ্যে 90 জনই লিখবে। তাহলে টিচার বারবার সবার খাতায় একই জিনিস দেখছে। আর দু একজন বলো যদি কেউ আলাদা কিছু লেখো। হ্যাঁ বলো। আমি উইথ রিজিড প্রমিসেস হি মুভস ফরওয়ার্ড। সরি, বুঝতে পারলাম না, আরেকবার বলো। উইথ রিজিড প্রমিসেস হি মুভস ফরওয়ার্ড। ওই মুভস ফরওয়ার্ড কথাটাই আমি চাইছি না। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। He aspires with strong determination. হি, আরেকবার। He aspires with অ্যাসপায়ার strong এখানে কি determination. করে হবে? অ্যাসপায়ার মানে তো কোনো কিছু আকাঙ্ক্ষা করা, কোনো কিছু চাওয়া, মন থেকে চাওয়া। হ্যাঁ বলো। স্যার আমি লিখেছি হি ফরওয়ার্ডস উইথ স্টাডি ডিটারমিনেশন। আমার পয়েন্টটা ধরার চেষ্টা করো, আমি কোন জায়গাটাকে ফোকাস করতে চাইছি। এই যে মুভ ফরওয়ার্ড কথাটা সবাই লিখলে, তোমরা 4 জন বলেছো, 4 জনই লিখেছো। আরে কার মাইক্রোফোন স্যার আমি অফ একটা করো, লাইন লিখেছি, বলো। হি ক্যান ওভারকাম উইথ হিজ স্ট্রং উইল পাওয়ার। ওভারকাম, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু আলাদা। ভালো করে বোঝো, 4 জনই লিখেছে একটা লাইনে, টিচার 4 জনের খাতায় পরপর পড়ছে মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। একটা লাইন একটু আলাদা দেখলো। আর সাইকোলজিক্যালি একটু আগে বললাম, স্টুডেন্ট তো আগে ট্রান্সলেশনই লিখবে, আর টিচার আগে ট্রান্সলেশন পড়বে, অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ ম্যাটার্স। বোঝাতে পারলাম তো? এইখানেই এসে গল্পটা হয়ে যাবে। এই সবার খাতায় ফরওয়ার্ড ফরওয়ার্ড দেখছি, একটা খাতা উল্টাতে উল্টাতে টিচার দেখলো, আরে এ তো একটু অন্যরকম লিখেছে, একে 2 নাম্বার বেশি দিই। ওই 2 নাম্বার কেন, 0.5 জন্য তুমি অনেককে টপকে এগিয়ে যাবে। গল্পটা বোঝাতে পারলাম? এইগুলো ধরতে হবে যে কোন জায়গাটা সবাই একই লিখছে, আমি চেষ্টা করব একটু আলাদা লেখা। বাট তার জন্য নেভার ওয়েস্ট টাইম, টাইম ওয়েস্ট করো না। প্রয়োজনে সিম্পল লেখা লেখো, কোনো অসুবিধা নেই। আমাকে মাথায় রাখতে হবে, আমাকে শেষ করতে হবে। 6টা লেখা আমাকে 55 মিনিটে নামাতে হবে। বেশ, তাহলে এখানে আমি দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে, এই কথাটাকে আমি মুভস ফরওয়ার্ড না লিখে পুশ অন বলতে পারি। পুশ অন মানে কোনো কিছুকে এগিয়ে নিয়ে চলা। তাহলে এভাবে লিখি, উইথ স্ট্রং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে। উইথ স্ট্রং ডিটারমিনেশন আমার পয়েন্টটা সবাই ধরতে পারলে? উইথ স্ট্রং ডিটারমিনেশন হি পুশেস অন। দৃঢ় সংকল্প নিয়ে সে এগিয়ে চলে। ওকে, দেন কি বলছে? ধীরে ধীরে সে দেখতে পায় তার পথ থেকে একের পর এক বাধা দূরীভূত হচ্ছে। ধীরে ধীরে সে দেখতে পায়, ধীরে ধীরে বলতে এখানে কিন্তু স্লোলি নয়। অনেকের খাতায় আমি দেখলাম তারা স্লোলি লিখেছে, নো, এখানে স্লোলি বোঝাচ্ছে না। এইটাই আমি বলছিলাম, অনেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করে পাঠিয়েছো।
ওতে নাম্বার কম দেবে। এখানে ধীরে ধীরে বলতে টাইম টু টাইম বোঝাচ্ছে, ধীরে ধীরে বলতে এখানে স্লো নয়, এখানে টাইম টু টাইম। ডে বাই ডে লিখতে পারি, টাইম টু টাইম লিখতে পারি, গ্র্যাজুয়ালি লিখতে পারি। দ্য ওয়ার্ড বেস্ট ফিটস হিয়ার ইজ গ্র্যাজুয়ালি, রাইট? সো তাহলে বলছে ধীরে ধীরে সে দেখতে পায়, তারপর থেকে একের পর এক বাধা দূরীভূত হচ্ছে। একটু কাইন্ডলি কার মাইক্রোফোন অন আছে, অফ করে দিন। কথা বলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে মাইক্রোফোনটা অফ করে দেবেন। তাহলে কি বলবো? গ্র্যাজুয়ালি he notices, সে দেখতে পায় that তার পথ থেকে একের পর এক বাধা দূরীভূত হচ্ছে। তাহলে all the troubles are disappearing, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স, হচ্ছে বলেছে। are disappearing from his path বা ওয়েও লিখতে পারি, one after another. Gradually he notices that all the troubles are disappearing from his path one after another. আমি সবাইকে বোঝাতে পারছি? কারোর কোনো ডাউট? নেক্সট কি বলছে? তারপর সে তার লক্ষ্যে উপনীত হয় এবং সাফল্যমণ্ডিত হয়। সিম্পল, সে তার লক্ষ্যে উপনীত হয় এবং সাফল্যমণ্ডিত হয়। তাহলে কি লিখবো? then he reaches his goal, সে তার লক্ষ্যে উপনীত হয় এবং সাফল্যমণ্ডিত হয়, and is crowned with success. Then he reaches his goal and is crowned with success. এইসব ওয়ার্ডগুলোকে বেশি ভেরিয়েশন দেওয়ার দরকার নেই, এখানে সাকসেস লিখলে কোনো অসুবিধা নেই। কিন্তু কয়েকটা জায়গা আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে যেগুলো বেসিক্যালি বোঝালাম, লাইক ডিসকারেজড কথাটাকে আমি বলতে পারি ডিসপিরিটেড, ওকে, বা ডিমোটিভেটেড বা ডিমোরালাইজড। ডিফিকাল্টিসের ওই জায়গাটা বদলে দিতে পারি, ওখানে ডিফিকাল্টিস না লিখে লিখতে পারি ইম্পেডিমেন্ট, লিখতে পারি থ্ওয়াট, লিখতে পারি হিন্ড্রেন্স। এই জায়গাটা, যে জায়গাটাকে বেশি করে ফোকাস করলাম, উইথ স্ট্রং ডিটারমিনেশন হি পুশেস অন, মুভ ফরওয়ার্ড কথাটা সবাই লিখছে। আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করব, যেটা এক্সামিনারের চোখকে আমার খাতায় টানবে। আমাকে 1 নাম্বার দয়া করে বেশি দিন, ওতেই হয়ে যাবে। সেখানে প্রপেল হবে অ্যাক্সেলারেট বলতে পারি, অ্যাক্সেলারেট বা প্রপেল। আরো ভালো হয়, কিন্তু টাইম নষ্ট করো না ওর জন্য। ঘড়িটা হাতে থাকবে এবং একটু করে লিখবো, ঘড়ির দিকে একটু করে চোখ যাবে, এরম ভাবে প্র্যাকটিস করো। সবাই একটা করে হাতে ঘড়ি রেখে বসো যখন লিখতে বসবো, তবে সেই জায়গাটা অ্যাচিভ হবে। বলুন, এটা নিয়ে কারোর কোনো ডাউট? এনিওয়ান, এনি ডাউট? ডাউট নেই? বলছি নিরাচ্ছন্নটা স্যার আমি ওভারকাস্ট লিখেছিলাম, ওভারকাস্টটা কি রাইট ওয়ার্ড হবে? কোনটা? নিরাচ্ছন্নটা না, ওভারকাস্ট কথাটা এখানে না লেখাই ভালো, প্রপার আসছে না মিনিংটা। আসি নেক্সট। প্রেসির গল্প তো এতক্ষণ আমি বললাম। এবার প্রেসিতে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, প্রেসিতে সেন্ট্রাল আইডিয়া যেটা, সেটা এতক্ষণ ধরে যেগুলো ডিসকাশন করলাম। আগে প্রেসিটা আগের দিনই বলেছিলাম, লিখতে গেলে সময় পাবো মেরে কেটে 7 থেকে 8 মিনিট। কোশ্চেন পাবো আগে ঝপঝপ
গুনে নেব কটা ওয়ার্ডে কটা আছে, কটা লাইন আছে গুনে নেব। ফার্স্ট ওয়ার্ডটা একদম তাড়াতাড়ি, একটু ভুল হয় হোক কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা লাইন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ওই মোটামুটি তাহলে 14 × 20 কত হচ্ছে, 280টা ওয়ার্ড আছে। তাহলে 280টা ওয়ার্ড মানে ওই 270 ধরে নেবো, মানে আমাকে চেষ্টা করব 90 ওয়ার্ডের মধ্যে শেষ করব। বোঝাতে পারলাম? অত অ্যাকিউরেট করার দরকার নেই, একটা মোটামুটি যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম গুনে নিলাম। 270 ওয়ার্ড 280 ওয়ার্ড আছে, মানে 300 ধরতে পারি, 100 ওয়ার্ড বা 90 ওয়ার্ড, মানে 80 থেকে 120-র মধ্যে আমার লেখার চেষ্টা করব শেষ করার। তার চেয়ে ছোট করতে পারলে আরো ভালো। যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট টাচ করি এবং যত কম্প্যাক্ট ওয়ে, যত কনডেন্স ওয়েতে আমরা লিখতে পারবো প্রেসি, সে তত বেশি নাম্বার পাবে। কিন্তু এখানে গল্প হচ্ছে বেশি তো ভাবার টাইম পাবো না, আমাকে ঝপঝপ পড়ে বেশি আমার এখানে দরকার নেই, এটা বিসিএস নয়। আমি এখানে যা হোক করে একটা লিখে সহজ সবটা জিনিস লিখে দিয়ে চলে আসবো। প্রেসিটা আমরা একটু পড়ি কি বলছে, আর পড়বো কিভাবে সেটাও একটা ইম্পর্টেন্ট। সব সময় যেটা পড়বো সেটা একটু হাইলাইট করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড পাচ্ছি। The key to success in life is to seize an opportunity as soon as it presents itself. যে বলছে সাফল্যের কি টু সাকসেস। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আগের দিনই বলছিলাম, প্রেসি কিন্তু পড়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে, কিন্তু আগে মানে রিডিং স্পিডটা বাড়াতে হবে। রিডিং স্পিডটা বাড়াতে হলে তখন কিন্তু মেনলি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যখনই তুমি বেশি পড়বে তখনই কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে যে একটা ওয়ার্ড পড়েই সঙ্গে সঙ্গে তার মানেটাকে বুঝে নেবে। পুরো লাইনটাকে পড়ে আমার বেশিক্ষণ ভাবলে চলবে না, যে মাথায় সাজাবো এর মানেটাই আচ্ছা এই বলেছো, অত সময় নেই। পড়বো তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে মানেটা আমার মাথায় ঢুকে যেতে থাকবে। তো কি বলেছে, দ্য কি টু সাকসেস ইন লাইফ ইজ টু সিজ অ্যান অপরচুনিটি অ্যাজ সুন অ্যাজ ইট প্রেজেন্ট ইটসেলফ। যেই কোনো অপরচুনিটি আসবে অপরচুনিটিটাকে সাথে সাথে নিয়ে নাও। আ ব্ল্যাকস্মিথ স্ট্রাইকস দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড হট, ফর দেন ইট ইজ সফট অ্যান্ড হি কুড মোল্ড ইট ইনটু এনি শেপ হি ডিজায়ার্স। ব্ল্যাকস্মিথ মানে যে লোহার কাজ করে, কামার, সে আয়রনটা স্ট্রাইক করে যখন সেটা রেড হট থাকে, বিকজ সেই সময় সেটা সফট থাকে এবং সে যে কোনো শেপে এটাকে মোল্ড করতে পারে, যে কোনো শেপ দিতে পারে। বাট ইফ বাই নেগলিজেন্স হি অ্যালাউস ইট টু কুল, then no amount of hammering will yield desirable result. তাহলে যদি কোনোভাবে লোহাটা ঠান্ডা হয়ে যায়, যতই হাতুড়ি পেটাক না কেন, প্রপার তার রেজাল্ট আসবে না, মানে সে প্রপার শেপে মোল্ড করতে পারবে না। বলছে therefore a wise person with a little foresight always tries to grab an opportunity and make the most of it. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করে দেবো। বলছে যারা ওয়াইজ পারসন, যার লিটল ফোরসাইট বা অন্তর্দৃষ্টি আছে, সে সবসময় যেই না কোনো অপরচুনিটি পায় অপরচুনিটিটাকে সাথে সাথে নিয়ে নেওয়ার চেষ্টা করে। দেন কি বলছে, মেনি পিপল ফেল ইন লাইফ বিকজ দে ওয়েস্ট টু মাচ টাইম ইন ওয়েইং দ্য প্রস এন্ড কনস। কি করবে না করবে ভাবতে ভাবতেই সারাটা জীবন কাটিয়ে ফেলে, কোনো ডিসিশনে আসতে পারে না। তারপরে কি বলছে, দে নেভার রিয়েলাইজ দ্যাট ইনিশিয়াল হেজিটেশন অ্যান্ড ইনডিসাইসিভনেস আর দ্য কজেস অফ দেয়ার ফেলিওর। তারা এটা বুঝতে পারে না যে তাদের যে ইনিশিয়াল হেজিটেশন করছে বিফোর স্টার্টিং অ্যান আ ওয়ার্ক, তারা যে হেজিটেট করছে, করবো না করবো না, যাবো না যাবো না, এই করতে গিয়েই তার সময়টা সে কাটিয়ে ফেলছে। Such people invariably put blame on their stars. তারা ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেয়। এই ধরনের লোকজন যাদের মধ্যে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি নেই, তারা ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেয়, জ্যোতিষের কাছে চলে যায়, অ্যান্ড কি বলছে, অ্যান্ড রিজাইন দেমসেলভস টু দেয়ার ফেট, ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে। অ্যাট টাইমস দে বিকাম বিটার অ্যান্ড সাইনিক্যাল, এবং দিনের পর দিন ব্যর্থতার বোঝা সহ্য করতে করতে তারা তিক্ত হয়ে যায়। সাইনিক্যাল মানে সমালোচক, সেটা হয়ে যায়।
তারপরে কি বলছে, if we closely examine the key to success in life, we shall notice that most successful men are gifted with instinctive ability to recognize the right opportunity and seldom hesitate to take it. That's the utmost important line here. বলছে যদি আমরা জীবনে সাফল্যের চাবিকাঠি দেখি, আমরা দেখব যে যারা বেশিরভাগ সাকসেসফুল পিপল আছে তাদের মধ্যে একটা ইনস্টিংটিভ এবিলিটি আছে, বাই নেচার তাদের মধ্যে একটা ডিসিশন টেক ওভার করার ক্ষমতা আছে, এবং তারা রাইট অপরচুনিটি পেলেই সাথে সাথে গ্রহণ করে, সেটাকে মানে হেজিটেট করে না সেটা নেওয়ার ক্ষেত্রে। পরের লাইনটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ইনডিড অ্যান অপরচুনিটি ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। যদি কোনো অপরচুনিটি একবার হারিয়ে যায় সেটা জীবন থেকে চিরতরে হারিয়ে যায়। দে রিয়েলাইজ দ্য ট্রুথ অফ দিস স্টেটমেন্ট। কারা? ওই সাগাসিয়াস, ওয়াইস, এরিউডাইট, প্রুডেন্ট জ্ঞানী লোকেরা। জ্ঞানী লোক ওখানে ওয়াইস দিয়েছে, আমি লিখবো সাগাসিয়াস, আমি লিখবো এরিউডাইট, আমি লিখবো প্রুডেন্ট, আমি লিখবো ওয়েল ভার্সড, আমি লিখবো লার্নেড। একটু ঘুরিয়ে দেবো, বোঝাতে পারছি? তারপরে কি বলছে, হেন্স দে নেভার ওয়েভার। ওয়েভার মানে হেজিটেট করা, তারা কখনোই হেজিটেট করে না। অ্যান্ড গ্র্যাব দ্য অপরচুনিটি অ্যাট দ্য ফার্স্ট সাইন অফ ইটস অ্যাপিয়ারেন্স। যেই সুযোগ পায় সাথে সাথে গ্রহণ করে। তাহলে ফার্স্ট অফ অল টাইটেল, অনেকে দেখলাম টাইটেল ছাড়া লিখেছো, তাদের তো বললামই ভুল। একটু আগেই আলোচনা করছিলাম, টাইটেল ছাড়া প্রেসি লিখলে ঘ্যাচ করে কেটে দেবে, 1 নম্বরও দেবে না। এবার টাইটেল সহজভাবে ভাবতেই পারো, এটাকে আমি কি টু সাকসেস অনেকে লিখেছো দেখলাম, বাট কি টু সাকসেস যদি টাইটেল দাও বড্ড কমন হয়ে যাবে, বড্ড কমন হয়ে যাবে। এটাতে 100 জনের 70 জনই লিখবে কি টু সাকসেস। আর একটু কিছু কি ভাবা যায়? Sir, the right use of opportunity. Sir, seizing the right opportunity. Seizing the right opportunity একটু ঘুরিয়ে বলে যাচ্ছে। Sir, the right use of opportunity কি স্যার? রাইট ইউজ অফ অপরচুনিটি। কিন্তু আবারও বলছি, 2-3টে টাইটেল নিয়ে ডাউট হলে ভাবতে বসবে না, এটা দেবো না ওটা দেবো, ওই করতে গিয়ে 1 মিনিট চলে গেল না, 1 মিনিটে তোমার 2 লাইন লেখা হয়ে যাবে। যেটা মনে আসছে মাথায় একটু ভাবো, 1 সেকেন্ড তো ভাবতে লাগবেই, একটু ভাবো, ভেবে নিয়ে যেটা মাথায় আসছে ঝপ করে। বা অনেকের ডাউট হয়, ছোট করে টাইটেলটা খাতার নিচে লিখে রাখো, পরে কেটে দেবে, অবশ্যই কেটে দিও, ছোট করে টাইটেলটা খাতার নিচে 2-3টে লিখে নাও। এবার লেখাটা যখন কমপ্লিট হয়ে গেল তখন দেখো কোনটা বেটার লাগছে, কোনটা শুট করছে, সেই টাইটেলটা দিয়ে দাও। বুঝাতে পারলাম? এটার বেস্ট। হ্যাঁ বলো। এই বুদ্ধিটা ভালো বললেন। আরে ট্রিক্স তো এগুলো। 55 মিনিটে 6টা লেখা, 25 মিনিটে 3টে ইংরেজি লিখতে হবে, ট্রিক্স মাথায় রাখতে হবে না? তো এবারে যেটা করো সেটা হচ্ছে, এটাকে ছোট করে আমরা মেন যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো হচ্ছে এটার কি কি আছে না, পয়েন্টগুলো হচ্ছে আমি ওখানেও বলেছিলাম, যেটা তোমাদের সেটা হচ্ছে একটাও মিস করে গেছি, আমি ওখানে বলা হয়নি, মানে যেহেতু আমি ওটা পিএসসির জন্য ইররেলিভেন্ট ভাবছিলাম, ক্লার্কশিপের জন্য, বাট এখানে দিয়েছে, সেটা হচ্ছে প্যাসেজ থেকে কোনো রকম কোনো এক্সাম্পল নেবে না। বি কেয়ারফুল, আই এম রিপিটিং ওয়ান্স এগেন, প্যাসেজ থেকে কোনোদিন কোনো এক্সাম্পল নেবে না। এখানে ফার্স্ট ওয়ার্ডটা কি বলেছে, যে কি টু সাকসেস ইন লাইফ ইজ টু সিজ অ্যান অপরচুনিটি অ্যাজ সুন অ্যাজ ইট প্রেজেন্ট ইটসেলফ। মানে যেই না কোনো সুযোগ আসে সুযোগটা ঝপ করে নিয়ে নাও। তারপরে যে অংশটুকু বলেছে যে ব্ল্যাকস্মিথকে লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি ঠুকতে হয়, কেননা লোহা ঠান্ডা হয়ে গেলে হাতুড়ি যত খুশি হাতুড়ি ঠুকেও সে আর মানে প্রপার শেপে মোল্ড করতে পারে না। দিস ইজ অ্যান এক্সাম্পল। এটা হচ্ছে এক্সাম্পল এই আইডিয়াটাকে স্ট্রেনথেন করার জন্য। বুঝাতে পারলাম? তো আমি খালি জিস্টটুকু বা সেন্ট্রাল আইডিয়াটুকুই নেব।
তাহলে ছোট করে আমরা যদি ভাবি, তাহলে আমি আগে একটা বাংলায় ভেবে নিই। এটা বাংলায় কি ভাব, যে লাইফে সাফল্যের চাবিকাঠি হচ্ছে কোনো অপরচুনিটি দেখতে পেলেই সাথে সাথে গ্রহণ করা, এটা ফার্স্ট। তারপরে এভাবে বলতে পারি, যদি কেউ কোনো অপরচুনিটিটা না নেয়, তাহলে সে এটাকে চিরতরে হারিয়ে ফেলবে। ওই যে ওই লাইনটা ছিল, লস্ট ইট ফর এভার, চিরতরে হারিয়ে ফেলবে, সেই অপরচুনিটিটা আর ফিরে আসবে না। অন্য কোনো অপরচুনিটি আসবে, দ্যাট মে বি বেটার, দ্যাট মে বি ওয়ার্স, বাট সেইটা আর ফিরে আসবে না, রাইট? এটা বলতে পারি। তারপরে এই জায়গাটা খুব হাইলাইট করেছে যে সাকসেসফুল পিপল যারা, তারা সব সময় তাদের মধ্যে একটা প্রম্পট ডিসিশন টেকিং এর ক্ষমতা থাকে। তাহলে সেই জায়গাটাকে একটু আর চেষ্টা করব লাইনগুলো যাতে কানেক্টেড হয়। একটা লাইন নর্থ পোল লিখলাম আর একটা লাইন সাউথ পোল, হবে না। লাইনের মধ্যে প্রপারলি একটা সিকোয়েন্স থাকতে হবে। তো ওটাই বলি যে যদি কোনো সাকসেসফুল পারসন, বা সরি যদি নয়, সাকসেসফুল পারসন যারা আছে তারা কোনো কিছু রাইট টাইম রেকগনাইজ করে নেয়, হোয়ারাস যারা আনসাকসেসফুল পিপল আছে তাদের এটা টাইম লাগে, তারা হেজিটেট করে, তারা ইনডিসাইসিভনেসে ভোগে, দ্যাটস ওয়াই দে টেক টাইম। ছোট করে, এত বড় নয়, জাস্ট আইডিয়াটুকু বলছি আমি। আর কি বলতে পারি, যে ডিলে করা কোনো কিছুতে, প্রোক্রাস্টিনেট করা, প্রোক্রাস্টিনেট মানে ডিলে করা কোনো কিছুতে, তো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন ফর ফেলিওর, অর এ মেজর রিজন ফর ফেলিওর। দেরি করলেই ফেলিওরটা হয়। কারা ফেলিওর হয়? যারা প্রম্পট ডিসিশন নিতে পারে না এবং রাইট অপরচুনিটি রাইট টাইমে সিজ করতে পারে না বা গ্রাস্প করতে পারে না। লাস্ট লাইনে একটা নিজের মতো করে লিখে দিই, যার কোনো ডিসিশন, প্রম্পট ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, এরকম পার্সনই হচ্ছে আমাদের প্রয়োজন। আমাদের সোসাইটিতে এরকম পার্সনই প্রয়োজন। আমি ছোট করে একটা এক্সাম্পল দিচ্ছি, মুছে দিলাম এটা, যদি কারোর প্রয়োজন লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মুছে দিচ্ছি। তো এটাকে এভাবে লেখো, ওয়ান মাস্ট, ওখানে সিস ছিল না, ACIZE সিস ছিল, তুমি লেখো গ্রাস্প, গ্রাস্প, বা লেখো গ্র্যাব। বেশি ভাবতে যাব না, আবার বারবার রিপিট করছি ওয়ার্ডটা, বেশি ভাবতে গিয়ে টাইম ওয়েস্ট করা যাবে না, ঝপঝপ লিখতে হবে। 6 থেকে 7 মিনিট যদি আমি যদি টার্গেট নিই 6 মিনিটে লিখবো, তাহলেও আমার লিখতে লিখতে 8 মিনিট চলে যাবে। তো ওয়ান মাস্ট গ্রাস্প অর গ্র্যাব, যে কোনো একটা লিখবে, দ্য রাইট অপরচুনিটি, the right opportunity at the right time, at the right time to progress in life, to progress in life। প্রত্যেকের সঠিক অপরচুনিটিটা সঠিক সময় গ্রহণ করা উচিত, ইনটেক করা উচিত, যাতে সে জীবনে প্রসপার করে, প্রোগ্রেসের জায়গায় প্রসপার করতে পারো, টু প্রসপার ইন লাইফ। ওকে, তারপরে লিখি, এই লেখাটা কিন্তু আবার WBCS এ লিখলে কোনো নাম্বারই দেবে না, সো বি কেয়ারফুল। আবারও বলছি, এটা কিন্তু ক্লার্কশিপের জন্য অনলি। তাহলে ইফ এ পারসন ডাজন্ট, কে একটা দেখলাম কার একটা খাতায় লিখেছো ইফ এ পারসনের পরে লিখে দিয়েছো ডোন্ট, এগুলো সিলি মিস্টেক, এবং এই সিলি মিস্টেক গুলোতে বাজেভাবে নাম্বার কাটবে। আই এর পরে কে একটা লিখেছো দেখলাম ভার্বের সঙ্গে এস যোগ, এগুলো টিচাররা মেনে নেবে না।
নাম্বার বিচ্ছিরি ভাবে কেটে নেবে। তাহলে ইফ এ পারসন ডাজন্ট গ্র্যাব, ওখানে যদি গ্রাস্প লেখো এখানে গ্র্যাব লেখো, গ্র্যাব অ্যান অপরচুনিটি। If a person doesn't grab an opportunity, he or she, হ্যাঁ বলো। স্যার বলছিলাম ডব্লিউবিসিএস এই লাইনটা লিখলে নাম্বার দেবে না কেন স্যার? আর কি বেটার চাই? নাম্বার দেবে না আমি বলছি না, কিন্তু বিসিএস এর জন্য আরেকটু অন্যরকম লেখা লিখতে হবে। এইটার জন্য আমি ওভারঅল বলছি, এত সহজ প্রেসি তো দেবে না। বিসিএস এর প্রেসি তো অন্য খেলা হয় ওখানে। ওখানে তুমি 3 ঘন্টায় 5টা লিখবে, এই প্রেসি তোমায় দেবে? তো হি অর সি লসেস ইট ফর এভার। তুমি আগে বিসিএস দিয়েছো? না স্যার। আগে কোশ্চেন দেখো, যে কোনো পরীক্ষা দিতে গেলে আগে সবসময় তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, কি কি কোশ্চেন দিয়েছে। বিসিএস এর কোশ্চেন দেখলেই বুঝে যাবে যে এরম টাইপের প্রেসি বিসিএস এ দেয় না। তো এই যে হি অর সি যেগুলো এই রকম টাইপের না, এগুলো যদি বক্স দেয়, এখানে তো বক্স দেবে না, বাট বাই চান্স যদি বক্স দেয় এটা কিন্তু একই বক্সে থাকবে। এটা মাথায় রেখো। দেন কি লিখতে পারি? A successful people extremely sorry, people হবে না, যেহেতু আমি এ বলেছি, তাহলে এখানে কখনোই people always plural আমরা জানি। তাহলে a successful person recognizes the right time to do something, whereas আনসাকসেসফুল না বলে বলি whereas a vacillating person, ভেসিলেটিং মানে যে ডাউটফুল, যে হেজিটেটিং, যে ইনডিসাইসিভ, তাকেই বলি ভেসিলেটিং। তো ভেসিলেটিং পারসন হেজিটেটস টু ডু ইট, কি বোঝাতে পারছি সবাইকে? কি লিখলাম? প্রত্যেকের সঠিক সময় সঠিক অপরচুনিটিটা গ্রহণ করা উচিত জীবনে উন্নতি করার জন্য। যদি কোনো পার্সন কোনো অপরচুনিটিটাকে গ্র্যাব না করে তাহলে সে সেটাকে চিরতরেই হারিয়ে ফেলে। কোনো সাকসেসফুল পার্সন সে সঠিক কোনো সঠিক কাজ করার জন্য সঠিক টাইমটাকে রেকগনাইজ করতে পারে, কিন্তু কোনো একজন যে আনসাকসেসফুল বা ভেসিলেটিং পার্সন সে হেজিটেট করে এবং অপরচুনিটিটাকে সে লস করে ফেলে, হারিয়ে ফেলে। তাহলে সেটাই লিখি পরের লাইনে, রেলিভেন্ট হচ্ছে। লিখি প্রোক্রাস্টিনেশন। স্যার বলছি রিকগনাইজ স্পেলিং এ জেডিও দেওয়া নাকি সিও দিতে হবে? এটা জেডিও লিখতে পারো, এসিও লিখতে পারো, দুটোই কারেক্ট। ওকে। প্রোক্রাস্টিনেশন মানে হচ্ছে ডিলে, দেরি করা। তো প্রোক্রাস্টিনেশন ইজ one of the major causes of failure, এটা হচ্ছে ব্যর্থতার একটা অন্যতম কারণ। একমাত্র কারণ বলবো না, অন্যতম কারণ। কেননা আগের লাইনটার সঙ্গে আমরা একটা সিকোয়েন্স করে নিলাম। যেহেতু আগের লাইনে বলেছিলাম যে সঠিক টাইমে তারা হেজিটেট করে যারা ভেসিলেটিং পারসন, তো সেটাই পরের লাইনে বললাম যে প্রোক্রাস্টিনেশন হচ্ছে একটা মেজর কজেস অফ ফেলিওর। ওকে, তারপরে লিখি আ পারসন হু হ্যাজ the ability, a
person who has the ability to take decision, a person who has the ability to take decision quickly নয়, লেখো promptly, আরো ভালো হবে, promptly yet judiciously মানে বিচক্ষণ, মানে যে খুব বিচক্ষণ ডিসিশন প্রম্পটলি নিতে পারে, এরকম কোনো ব্যক্তি যার মধ্যে এই এবিলিটি আছে যে বিচক্ষণভাবে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, সেরকম ব্যক্তি, সাবজেক্ট তো আগে লিখে দিয়েছি, আর সাবজেক্ট লিখবো না, কমা দিচ্ছি, ইজ অ্যান অ্যাসেট টু আওয়ার সোসাইটি, ইজ অ্যান অ্যাসেট টু আওয়ার সোসাইটি। এরকম ব্যক্তি হচ্ছে আমাদের সমাজের সম্পদ। একটু পড়ুন, সবাই পড়ুন। আগে বলো বোঝাতে পেরেছি কিনা, যদি কারোর কোনো ডাউট হয় বলো। স্যার ভেসিলেটিং পার্সন মানে একটু বলবেন? ওই ইনডিসাইসিভ, যে সিদ্ধান্তহীনতায় ভোগে। So confused person বলো? হ্যাঁ, কনফিউজটা বলতে পারি। কনফিউজটা অনেকেই লিখবে, তুমি একটু ভালো ওয়ার্ড লেখো না। আচ্ছা একটা কোশ্চেন ছিল, বলছিলাম যে এই টাইটেলটা স্যার কি সব ক্যাপিটালে লিখবো নাকি যেমন নরমাল লেন্সে লিখবো? না, ওইটাই বলবো, টাইটেল তো আমি লিখিনি এখনো। এবার যেটা বললাম যে আগে টাইটেল তো একটা মাথায় আসছেই, এবার সেই টাইটেলটা একটু ছোট করে খাতার সাইডে এরকম লিখে নেবো, এবং পরে কেটে দিও কিন্তু সেটা, এরকম খাতার তলায় লিখে নেবো। তো এখানে যেটা বললাম যে অনেকেই অনেক কটা টাইটেল বললো, আমি একটা টাইটেল বলতে পারি, এই টাইটেলটা এখানে অ্যাপ্ট বা জাস্টিফাইড টাইটেল হবে, একদম প্রপার হবে। সেটা হচ্ছে, আমরা একটা ইডিয়ামস জানি, সেটা হচ্ছে দিন থাকতে থাকতে খড় সংগ্রহ করে নাও, রাত নামলে খড় আগুন জ্বালাতে লাগবে। সুতরাং দিনের আলো থাকতে থাকতে, মানে টাইম থাকতে থাকতে রিসোর্স সংগ্রহ করে নাও। দিস ইজ অ্যান ইডিয়াম। এটাকে আমরা টাইটেল খুব ভালো হয় যদি এটা লিখতে পারি, মেক হে, এইরকম লিখবো। হ্যাঁ, মেক হে, দেখো প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ডের লেটারগুলো ক্যাপসে, ওয়াইল, এই দাটাগুলো ছোট এতে লিখতে পারি, মেক হে ওয়াইল দ্য সান সাইন্স। This idiom will be very much apt here. অর্থাৎ, হ্যাঁ বলো। আমি নিউজটা ইনটা এর বলতে শর্ট এটি চলবে না? দারুণ টাইটেল, দারুণ টাইটেল, আরেকবার বলো, সবাই শুনে নিক। হিট দ্য আয়রন ভেরি শর্ট। দারুণ টাইটেল। ও কিন্তু একটু আলাদা ভেবেছে, ভালো করে বোঝো। টিচাররা এইরকম খাতায় খোঁজে, বারবার একই জিনিস দেখতে দেখতে টিচার বিরক্ত হয়ে যাবে। একটু অন্যরকম লেখা, টিচার যতই নিষ্ঠুর হোক একটা নাম্বার বেশি দেবে। ওই একটা নাম্বার পেলেই আমার খেলা হয়ে যাবে। সবাইকে বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমি কি কি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সেটা খুব ভাইটাল কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। প্রথমত প্রেসির পুরো এটা ডিসকাস করলাম, দেন আমরা প্রেসির পরে ট্রান্সলেশনের এতে এলাম এবং প্রেসিটা নিয়ে আলোচনা করলাম। রিপোর্টটা অনেকেই লেখনি, ম্যাক্সিমাম জনই আমাকে রিপোর্ট লিখে পাঠানো। রিপোর্ট যেটা গল্প, সেটা হচ্ছে দু রকমের রিপোর্ট তোমায় দেবে।
একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট, আর একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। তো নিউজ পেপার রিপোর্ট যেটা, সেখানে চেষ্টা করব আমরা এখানে এডিটোরিয়াল রিপোর্টের দিকে যাব না, এডিটোরিয়াল রিপোর্টের দিকে যাওয়ার দরকার নেই। এখানে নিউজ পেপার রিপোর্ট যখনই আমরা লিখব তখন অনেকে তোমাকে অনেক বলবে যে এইসব এই স্ট্রাকচার না মানলে কোনো স্ট্রাকচারের গল্প নেই। সিম্পল টাইটেল দেবো, টিচার এসব দেখবেই না, এত দেখার সময় নেই, টিচার খালি লেখাটা পড়বে। টাইটেলটা লিখবো, তলায় একটু বাঁদিক চেপে লিখবো বাই এ স্টাফ রিপোর্টার, যদি কিন্তু নিউজ পেপার রিপোর্ট হয়। আর যদি এডিটোরিয়াল রিপোর্ট হয় তাহলে এটা লিখবো না, বাই এ স্টাফ রিপোর্টার অথবা বাই এ লোকাল করেসপন্ডেন্স, মানে যেটা লেখা থাকে নিজস্ব সংবাদদাতা, বাই এ লোকাল করেসপন্ডেন্স, ডিএনসি। এবার এপারে কি লিখবো, জাপানের গল্প দিয়েছিলাম, তাহলে সিম্পলি জাপানের রাজধানী টোকিও লিখতে পারি, বা XYZও লিখতে পারি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। দিয়ে ডেটটাকে একটু এভাবে লিখে দেবে 19th অক্টোবর, এটাকে আন্ডারলাইন করে একটা কোলন দিয়ে লেখাটা শুরু করবে। এখান থেকে লেখাটা শুরু হবে, পরের লাইন আবার এরকম যাবে, আবার প্যারা যখন করব তখন এখান থেকেই লেখাটা হবে, পরের প্যারা আবার এখান থেকেই হবে। বুঝতে পেরেছো তো? এটা দেখতে সুন্দর লাগে এবং এটাই নিয়ম। কতবার থাকে রিপোর্টে? ছোট করে লিখতে হবে। এবার রিপোর্ট তোমাদেরকে, যারা পুরনো স্টুডেন্ট, আমি বেশ কিছু লিখিয়েছি। রিপোর্ট যদি এরকম কোনো ইনসিডেন্টের উপরে দেয়, লাইক আগের বছর যেটা দিয়েছিল, আগের বারে কি ছিল, এটা বোধহয় ফায়ারের উপরে দিয়েছিল, ডিভাস্টেটিং ফায়ার, আর আরেকটা দিয়েছিল কোভিডের একটা এফেক্ট। তো এরকম একটা স্ট্রেট ফরওয়ার্ড রিপোর্ট থাকবে এবং আমি সাজেস্ট করব এটাকেই লিখতে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড আছে। তো এখানে প্রথমে আমি একদম ছোট করে রিপোর্টের বর্ণনাটা দেবো। A major devastating earthquake happened last night at Tokyo. এত লোক মারা গেছে, এই জায়গা ধ্বংস হয়ে গেছে পুরোপুরি, বলে দিলাম ফার্স্ট প্যারায়। সেকেন্ড প্যারায় চেষ্টা করব কিছু কিছু বানিয়ে কিছু মানে উক্তি দেওয়া। ধরো জাপানের প্রধানমন্ত্রী বলেছেন দিস ইজ আ ভেরি স্যাড ইনসিডেন্ট, সেটাকে এর মধ্যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে। ওয়ার্ল্ড ব্যাংকের বা IMF জাপানকে সাহায্য করতে রাজি হয়েছে এবং IMF এর প্রেসিডেন্ট কন্ডোলেন্স জানিয়েছেন, তিনি এই বলেছেন, দু একটা ছোট করে। থার্ড প্যারায় চেষ্টা করব, থার্ড প্যারা করার সময়ও হয়তো পাওয়া যাবে না, ছোট ছোট প্যারা করব। থার্ড প্যারায় লিখব এই কম্পেনসেশন অ্যানাউন্স করেছে, এত মানুষ হোমলেস হয়েছে, এবার তাদের জন্য রেস্কিউ সেন্টারের ব্যবস্থা করা হয়েছে, তারা কম্পেনসেশন দেওয়া হবে, ব্যাস ছেড়ে দাও। 15 নাম্বার হ্যাঁ, এক লাইন অ্যাড করে দিও না। স্যার বলছি এরকম ধরেন যে এই রিপোর্টটা এরকম থাকলে স্পট রিপোর্টই লিখবো তো স্যার, মানে স্কার্শিয়াই করা হলো বা কিছু মানে এদিকে সরিয়ে দেওয়া হলো না, পাস্টটা লিখতে হবে, হয়েছিল এই এতে, কারণ ঘটনাটা তো ইনসিডেন্টটা ঘটে গেছে। আর স্যার যদি আমার যদি জায়গাগুলোর নাম না মনে পড়ে XYZ, হ্যাঁ XYZ, ধরো যদি তোমার এরিয়ায় বললো একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা আই ডোনেশন ক্যাম্প, তাহলে সেগুলোকে নিজের জায়গার নাম দিও না, অলওয়েজ XYZ। আর কোনো নির্দিষ্ট নামও দেবে না। জাপানের প্রেসিডেন্ট বা জাপানের প্রধানমন্ত্রীটার নাম কি, সিনজো আবে বোধহয় না, যাই হোক, তোমার নাম না মনে থাকলেও কোনো সমস্যা নেই, আর মানে নাম লিখবে না, এটাই বলছি। তুমি হয়তো জাপানের প্রধানমন্ত্রীর নাম জানো, কিন্তু লিখবে জাপানস প্রাইম মিনিস্টার মিস্টার XYZ has said that।
বোঝাতে পারলাম? কিছু কিছু রিপোর্ট আমি দিয়ে দেবো, এছাড়া সবাইকে বিশেষ বিশেষ রিকোয়েস্ট, সেটা হচ্ছে 9-10 বই নাও, যদি বাড়িতে না থাকে পাশের বাড়ির বাচ্চাটার থেকে ক্লাস 9-10 গ্রামার বই চাও, 7-8 বই চাও, কোনো লজ্জা করো না, রিপোর্টগুলোকে পড়ো বই থেকে। যত পড়বে লেখার মধ্যে একটা কি বলবো, একটা কনস্ট্রাকশনাল ওয়ে তৈরি হয়ে যাবে। পুরোটাই আই সেটিং এর খেলা, পড়তে হবে, যত পড়বে একটা কনস্ট্রাকটিভ আইডিয়া চলে আসবে। আমি বেশ কিছু রিপোর্ট লেখাবো, আজকে আর পসিবল হবে না। আজকে যেটুকু বললাম মোটামুটি সবার বোঝা গেছে। আপনি একজন একজন করে বলো। প্যারাগ্রাফেই তো এখান থেকে শুরু করছি, এবার পরের লাইনটা আবার এখান থেকে লিখছি, আবার যখন নতুন প্যারা করব তখন এইটার সমানে আর কি এইখান থেকে প্যারা করব। বুঝতে পেরেছ? স্ট্যান্ডার্ড রিপোর্টে 3টে প্যারা থাকবে, সেটা হচ্ছে প্রথমটা একটা ঘটনাটার হচ্ছে একটা ব্রিফ দিচ্ছ, দ্বিতীয়টায় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বলেছে, এই ইনসিডেন্ট এর জন্য ঘটেছে রিজন, আর তৃতীয়টা তার আফটার এফেক্ট, মানে রেজাল্ট, কম্পেনসেশন, দ্যাটস কাইন্ড। এগুলো প্র্যাকটিস করে করতে করতে এসে যাবে। হ্যাঁ বলো, এর নেক্সট কে কি বলছিলে? স্যার আমি বলছিলাম যে আপনি কয়েকটা নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছিলাম রিপোর্টের ক্ষেত্রে স্যার আপনি কয়েকটা প্রিভিয়াস ইয়ার থেকে বা কোনো জায়গা থেকে কয়েকটা মানে টপিক দিয়ে দিন স্যার, আমরা লিখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি রেডি করছি, একটু একটু করো, আমি ঠিক দেখে দেখে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখছি, সব দেবো। তবে এরকম ভাবে লেখা, রিপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, রিপোর্টের ক্ষেত্রে লিখতে লিখতে হয় অনেকটা বেশি নোট করে ফেলছি, বা ওইটাই তো প্র্যাকটিস করতে হবে, ওইটাই তো প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে তবে 25 মিনিটের মধ্যে লিখতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে দেখা হবে। Thank you. থ্যাংক ইউ। Good night. গুড নাইট।